আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে ২৪ গণহত্যার রায়, অরাজক পরিস্থিতি ঠেকাতে অপারেশন ডেভিল হান্ট, গৃহযুদ্ধ এলাকার সংখ্যা উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা। কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে আগামী জাতীয় নির্বাচন, বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। এই সময় ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরও ২ ধাপ অবনতি, বিশ্বে ১৫১তম। দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট। এবং চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিল বিডিআর সদস্য ও স্বজনরা। প্রাইমারি স্কুলে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রায় ঘোষণা হবে আগামী অক্টোবরে। সেই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলে জানালেন আইন উপদেষ্টা। তিনি বলেন, কোনো চাপে নয়, নিরপেক্ষভাবে বিচার কাজ চলবে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে অরাজক পরিস্থিতি ঠেকাতেই অপারেশন ডেভিল হান্ট চলছে বলে জানান উপদেষ্টা। এতে দেশে গৃহযুদ্ধ লাগার সংখ্যাও উড়িয়ে দেন তিনি। রিপোর্ট মাহবুব কুই চপলের। শেখ হাসিনার গড়া আদালতেই শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই চূড়ান্ত দণ্ড হতে পারে তার। আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গণহত্যা সংক্রান্ত ১৬টি মামলা হয়েছে, যার বিচার শুরু হবে এপ্রিল মাস থেকে। এসব মামলায় আসামি শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। অক্টোবরেই রায় হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে ৩ সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে ৪টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। তিনি আরও জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় চলবে বিচার কাজ। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। ওনারা হয়তো বলতে চেয়েছেন ১ মাসের মধ্যে কেন বিচার হলো না। সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। পলাতকের বিচারের বিধান রয়েছে, তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আপনারা জানেন, কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। আসিফ নজরুল বলেন, ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই সারা দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে চলছে অপারেশন ডেভিল হান্ট। গৃহযুদ্ধের যে আশঙ্কা ছড়ানো হচ্ছে তা উড়িয়ে দেন তিনি। উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে। মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন, কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে, আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের 2টা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। তিনি জানান, এ মাসের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ৩৯৩টি মামলা প্রত্যাহার করা হবে। আর আওয়ামী লীগের আমলের ১৬,৫০০ গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে যাচাই বাছাই করে। সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজারবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনমনে স্বস্তি দিতে এই অভিযান। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে
পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকা খরচ করছেন। মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ এমন শিরোনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কর্মশালায় 6টি গ্রুপে অংশ নেন ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। অন্যতম প্রধান লক্ষ্য হল প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আবারও অপারেশন ডেভিল হান্টের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পতিত স্বৈরাচার নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে, তাদের যে রক্ত পিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। ভিন্নমত দমনে কারাগারগুলোকে ব্যবহার করা যাবে না জানিয়ে আরেক উপদেষ্টা আদিলুর রহমান জানান, মানবাধিকার রক্ষায় বিষয়টি মাথায় রেখে পুলিশকে কাজ করতে হবে। এমন কর্মশালার মধ্য দিয়ে দেশে সুসংগঠিত পুলিশি ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা উপদেষ্টাদের। যারা এই প্রক্রিয়াতে মানবাধিকার রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন, যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোনো চক্রান্ত না হলে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বিএনপিকে এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে দলের এক কর্মশালায় তিনি অভিযোগ করেন, অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলছে। অপারেশন ডেভিল হান্টের প্রতি সমর্থন জানিয়ে মির্জা আব্বাস বলেন, প্রশাসন সহ সব প্রতিষ্ঠানে পতিত স্বৈরাচারের অনুসারীরা বহাল তবিতে বসে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরও জানাচ্ছেন মনিরুল হাসান। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সোমবার বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই হতে যাচ্ছে এমন আশ্বাসের কথা উঠে আসে বিএনপির নীতি নির্ধারকদের কণ্ঠে। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। আমরা আশা করতে পারি, যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। অপারেশন ডেভিল হান্টের প্রতি সমর্থন জানিয়ে মির্জা আব্বাস বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। শয়তান শিকার করার জন্য বয় জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি ও সমমনা দলের নেতারা আবারও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। 15 বছর ধরে ভোটের অধিকারের জন্য ফেরত পাওয়ার জন্য এই দেশের জনগণ আন্দোলন করছে। তাই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন। জনগণ কাকে নির্বাচিত করবে সেটা জনগণ ঠিক করবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানান নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই ভাবা হচ্ছে না। নির্বাচন কমিশনের এমন মনোভাব জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরেই সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি চলছে। তবে সরকার চাইলে এর আগে স্থানীয় কিছু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি-এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনের প্রস্তুতির নানা অগ্রগতি তুলে ধরেন বিদেশিদের সামনে। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা। বলেন, ভোটের চূড়ান্ত রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে, অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজন করতে পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট সম্ভব কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের বর্তমান চলমান কার্যক্রম তথা ভোটার হালনাগাদ প্রক্রিয়া সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দেবে উন্নয়ন ও দাতা সংস্থাগুলো। Came in January this year and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission. ইসির কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন আয়োজনে প্রযুক্তি ও কারিগরি সহ নানা সহায়তা নিয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতাকে গভীর উদ্বেগজনক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। 2 ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন বিশ্বের 180টি দেশের মধ্যে 151তম দুর্নীতিগ্রস্ত দেশ। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল 149, অর্থাৎ আগের চেয়ে দুর্নীতি আরও বেড়েছে। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের বিশ্লেষণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান উঠে আসে। ফজলে রাব্বি রিপোর্ট। বিভিন্ন দেশের দুর্নীতির ব্যাপকতার একটা পরিমাপক সূচক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে দেখা যায়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। একটি দেশের রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষকদের ধারণার উপর ভিত্তি করে তৈরি গবেষণা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, পয়েন্ট পেয়েছে 23। 2001 সালে বাংলাদেশের পয়েন্ট ছিল 0.4, 2012 সালে 2.7, এরপর 2013 সালে 1 লাফে বাংলাদেশের পয়েন্ট 27-এ উঠে গেল। এরপর থেকে আবার কমতে থাকে বাংলাদেশের পয়েন্ট। সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতির প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থের দ্বন্দ্বের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করতে হবে। 90 পয়েন্ট পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ উপরের দিকে অবস্থান করছে। তবে এ নিয়ে প্রশ্ন আছে টিআইবির নির্বাহী পরিচালকের। যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত, তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুপহোলের কারণে এক ধরনের ফ্যাসিলিটেটর কাজ করে, যারা বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ছাড়া অন্য সব দেশে দুর্নীতি বাড়ছে। ভুটানের সফলতার কারণ বিশ্লেষণ করেন ইফতেখারুজ্জামান। ভুটানের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক, ব্যতিক্রমী ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে যে তারা সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান ঘোষণা করেছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দুর্নীতির ধারণায় বাংলাদেশের অবস্থার উন্নতি হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তিসহ 8টি দাবি পূরণে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিডিআর সদস্য ও তাদের পরিবার। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলায় কারাবন্দী জওয়ানদের স্বজনরা। এদিকে টানা 6ষ্ঠ দিনের মতো শাহবাগে বিক্ষোভ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চাকুরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ 8 দফা দাবিতে জাস্টিস ফর বিডিআর স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় বিডিআর সদস্য ও তাদের পরিবার। যেসব বিডিআর জেলে বর্তমানে আছে তারা সবাই নির্দোষ, কারণ তারা হাসিনার দেয়া রায়ে দোষী। যেখানে হাসিনা নাই সেখানে হাসিনার রায় কেমনে থাকে? এই 6 দফা দাবি মানা যাতে সরকার মান্য নেয়, তার জন্যই আমাদের এই আন্দোলন। তারা বলেন, কয়েক দফা অন্তর্বর্তী সরকারের সাথে দেখা করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আগামীকাল বেলা 12টার মধ্যে সরকার সন্তোষজনক উত্তর না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও জানান তারা। এই লাখো কোটি জনতা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করুন। এতে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটি তদন্ত কমিটি গঠনের চেষ্টা হয়েছিল আমরা জানি, তো এই বিষয়গুলো কিন্তু জনমনে সন্দেহ সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো আদায়ের জন্য আমরা মাঠে ছিলাম এবং বরাবর থাকবো ইনশাল্লাহ। অন্যদিকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে 6ষ্ঠ দিনের মতো অবস্থান নেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। জানান, প্রাথমিক ও গণশিক্ষা সহ 3 মন্ত্রণালয়ের সুপারিশের পরেও হাইকোর্টের রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। আমাদের আত্মসম্মানে লাগে, আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আমরাও চাই সরকার আমাদের দাবিটা মেনে নেয়, আমাদের দ্রুত যোগদানের ব্যবস্থা করে দেয়, আমরা এখান থেকে চলে যাই। প্রথম ও দ্বিতীয় ধাপের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে যোগদান দেওয়া হয়েছে, কিন্তু আমরা 3য় ধাপে আমাদের এখনো যোগদান দেওয়া হচ্ছে না। যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত 1 দফা দাবি চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের নারী ক্রিকেটার সৈলী আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফিক্সিং সংক্রান্ত 5টি ধারা ভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন তিনি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে দায় স্বীকার করেছেন সৈলী। 10 ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তিনি সর্বশেষ জাতীয় দলে খেলেছেন 2022 সালে। তবে 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন। নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ ফুটবল। 2 বছরের চুক্তিতে কিট স্পন্সর হয়েছে বা দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়। বাফুফে ভবনে চুক্তি সই করেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল ও দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী। 3টি বিদেশি এবং 2টি দেশীয় কোম্পানির সাথে আলোচনা শেষে কিট স্পন্সর হিসেবে দৌড়কে বেছে নেয় বাফুফে। পরাকারমানের রিপোর্ট। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলতে চাওয়াটা আশীর্বাদ হয়ে এসেছে। প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে কিট স্পন্সর পেল বাংলাদেশ ফুটবল। আপাতত 2 বছরের জন্য বাংলাদেশের কিট স্পন্সর হয়েছে দৌড়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল জানান, বিনামূল্যে কিট দেবে দৌড়। অ্যাপ্রুভের জন্য ফিফার কাছে জার্সি পাঠানো হয়েছে। জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা এখন চেক করেছি যেন কালার, স্টিচিং এগুলো কোনো কম্প্রোমাইজ না হয়। বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে দিতে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের
কাপড়, আমাদের ডিজাইন আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানান, জার্সি বিক্রি থেকে লভ্যাংশের একটি পরিমাণও পাবে বাফুফে। অন্য যে বাংলাদেশের ব্যান্ড তাদের সাথে আবার নেগোশিয়েট করে যে দে কুড মেক আস এ বেটার অফার, বাট বিটুইন দোজ অফার ওয়াজ বেস্ট। সো বেসিক্যালি 3টি বিদেশি কোম্পানি আর 2টো বাংলাদেশি কোম্পানি, মোটামুটি 5টি কোম্পানির সাথে আমরা যোগাযোগ করে ফাইনালি উই রিচড টু গো অ্যাহেড উইথ দৌড়। এদিকে দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী জানান, বাংলাদেশেরই একজন আন্তর্জাতিক মানের ডিজাইনার জাতীয় দলের জার্সি ডিজাইন করেছেন। বাংলাদেশের হেরিটেজটাই ওই এর মধ্যে জার্সির মধ্যে বোঝানোর চেষ্টা করবে। দৌড়ের সাথে প্রাথমিকভাবে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। জার্সি বিক্রির জন্য নিজেদের সব চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে 24 গণহত্যার রায়, অরাজক পরিস্থিতি ঠেকাতে অপারেশন ডেভিল হান্ট, গৃহযুদ্ধ এলাকার সংখ্যা উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা। কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে আগামী জাতীয় নির্বাচন, বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। এই সময় ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরও 2 ধাপ অবনতি, বিশ্বে 151তম, দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট। এবং চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিল বিডিআর সদস্য ও স্বজনরা। প্রাইমারি স্কুলে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।